Good afternoon, ma'am. হ্যাঁ, গুড আফটারনুন। ওকে, আজকে আমরা যেটা পড়ছিলাম দ্যাট ইজ ইউনিট ডাইমেনশন, সেইটাই আমরা কন্টিনিউ করব। আমরা আগের দিন কি করেছিলাম, যারা ক্লাসে ছিলেন মনে আছে আই থিঙ্ক, যে we Yes, were ma'am. discussing about some applications of principle of dimensional homogeneity. ওকে, তো আমরা আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, ভিজিবল? Yes, ma'am. The screen is visible. Yes, ma'am. ওকে, তো আমরা এই ইউনিট ডাইমেনশন মেজারমেন্টটাই আজকে কন্টিনিউ করছি। সো at first we had studied a single application of principle of the application of principle of dimensional homogeneity. And what was the principle of dimensional homogeneity? Okay, let me start now. So the principle of dimensional homogeneity was this statement. Actually ব্যাপারটা হচ্ছে যে if any equation is given to you, equation বলতে আমরা বুঝি যে রিলেশনটার মাঝখানে ইকুয়ালিটি সাইন আছে, ইকুয়াল সাইনটা আছে, যেগুলোর মাঝে প্রপোর্শনালিটি বা গ্রেটার দ্যান লেস দ্যান আছে, দোজ আর নট ইকুয়েশনস। তো বক্তব্যটা হচ্ছে the statement of the principle of dimensional homogeneity is actually কোন একটা ইকুয়েশন যদি তোমাকে দেয়া হয়, দেন এই সেই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে কিছু এলিমেন্টস থাকবে, কিছু ফিজিক্যাল এন্টিটিস থাকবে, রাইট হ্যান্ড সাইডেও কিছু ফিজিক্যাল এন্টিটিস থাকবে, and according to this principle all the entities on the left hand side as well as all the entities on the right hand side should bear the same dimension. প্রত্যেকটা এন্টিটি, প্রত্যেকটা ফিজিক্যাল এন্টিটি সেম ডাইমেনশন ক্যারি করবে। এটাই ছিল প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটির বক্তব্য। তার করেসপন্ডিং আমরা কিছু এক্সাম্পলস আলোচনা করেছিলাম, and we have shown that there are 3 applications on this aspect. Number 1 is conversion of one system of unit of a physical quantity to another. Number 2 হচ্ছে যেটা আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, checking dimensional correctness of a given physical relation। কোন একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হবে, সেটা ডাইমেনশনালি কারেক্ট কি কারেক্ট নয় সেটা আমরা কিভাবে চেক করব with the help of principle of dimensional homogeneity. And the third one is the derivation of the relations among various physical quantities. আমরা ফিজিক্স মানেই জানি এটা ইজ ইকুয়ালস টু এটা, এরকম কিছু ফর্মুলা ব্যাপার থাকে। তো সেই ফর্মুলাগুলো আমরা কি করে ডাইমেনশনাল হোমোজেনিটির সাহায্যে বার করতে পারবো, এই তিনটে অ্যাপ্লিকেশন মেনলি আমরা স্টাডি করবো ডাইমেনশনাল হোমোজেনিটির ক্ষেত্রে। তো আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনটা ফার্স্টে পড়েছিলাম, and we are left with the application number 1 and the application number 3, and we will study it today. So application number 1 টা আজকে একটু দেখি, that is conversion of one system of unit of a physical quantity to another. এটার মানেটা কি? সিস্টেম অফ ইউনিট আমরা আগে পড়েছি, আমরা এখন এই ক্লাসটা যখন ফার্স্টে শুরু করেছি ইউনিট ডাইমেনশন, ওইখানেই আমরা দেখেছিলাম যে দেয়ার আর 3 সিস্টেম অফ ইউনিটস, মনে পড়ছে? সিজিএস, এসআই এন্ড এফপিএস। এফপিএস টা অতটা ইম্পর্টেন্স দিচ্ছি না, আমরা দিই না, সো উই আর লেফট উইথ সিজিএস এন্ড এসআই। So conversion of one system of unit of a physical entity to another system of unit, এই কথাটার মানে হচ্ছে তোমাকে কোনো একটা ফিজিক্যাল এন্টিটির করেসপন্ডিং এসআই ইউনিটটা দিয়ে দিল, সিজিএস টা বার করতে বলল, অথবা সিজিএস টা দিয়ে দিল, এসআই টা বার করতে বলল। ইন দ্যাট কেস তোমরা কি করবে? আচ্ছা, আমরা এইটা পড়ার আগে জাস্ট ছোট করে আমরা কি জানি সেটা একটুখানি দেখে নিই। আমরা এই কনভার্সনের রিগার্ডিং টু দিস কনভার্সন আমরা কি জানি সেটা একটুখানি আমরা দেখে নিই। আমরা বেসিক এন্টিটি যেগুলো নিয়ে মেনলি ডিল করব, among them there are কি কি আছে? ফার্স্ট অফ অল আছে জানি মাস, দেন আছে লেন্থ এন্ড দেন আছে টাইম। আমরা যদি একটু ভেবে দেখি তো দেখবো সিজিএস বা এসআই এই দুটো সিস্টেমেই কিন্তু টাইমের ইউনিটটা কি? সেকেন্ড। ইন বোথ সিস্টেমস
সিজিএস অ্যান্ড এসআই দুটো ক্ষেত্রেই কিন্তু টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। দ্যাটস ওয়াই ইন কেস অফ কনভার্সন টাইমের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না। আমরা একটা সিস্টেম অফ ইউনিট থেকে যখন আরেকটা সিস্টেম অফ ইউনিটে কোনো কিছু কনভার্ট করব, দেন আমাদের কিন্তু টাইমের কনভার্সনটা নিয়ে কিছু চিন্তা করতে হবে না। কারণটা কি? অ্যাজ বিকজ দ্য ইউনিট অফ টাইম ইজ সেম ইন এনি ইউনিট সিস্টেম। যে কোনো ইউনিট সিস্টেমের ক্ষেত্রে unit of time is same. And what is that? বলো। Second, ma'am. Second. Second, sir. SI দুটো Second. সিস্টেমেই FPS এও যদি আমরা যাই আমরা দেখব ইউনিট অফ টাইম ইজ নাথিং বাট সেকেন্ড। তো কাজেই যখন আমরা কনভার্সন করব আমাদেরকে মনে রাখতে হবে the conversion is from kg to গ্রাম বা গ্রাম টু কেজি বা মিটার টু সেন্টিমিটার অর সেন্টিমিটার টু মিটার। অন্যান্য কনভার্সন গুলো আমাদের অতটা আসে না, মেনলি এই প্রথম যে তিনটে দ্যাট ইজ মাস লেন্থ এন্ড টাইম ইজ কিপিং ইনট্যাক্ট, আমাদের কিন্তু এই প্রথম দুটো কনভার্সনই সব থেকে কাজে লাগে। তো সেইটা করার জন্য আমরা যেটা আপাতত এখন জাস্ট আমরা জানি কিন্তু আমরা জট ডাউন করে রাখবো, that is the relation between CGS and SI system of units of length and mass. আচ্ছা 1 meter is equals to কত সেন্টিমিটার? 100 centimeter. 100 centimeter. Good. And 1 kg is equals to how much gram? 1000 gram. 1000 gram. 1000 gram, ma'am. ওকে, আমরা কিন্তু এই জিনিসগুলো জানি, আমরা এগুলোকে একটু অন্য ফর্মে মনে রাখবো। কিরকম ফর্মে? না 1 মিটার ইজ ইকুয়ালস টু 100 সেন্টিমিটার না করে আমরা এটাকে লিখবো হচ্ছে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার। Yes, ma'am. লিখতে পারি? আমরা কিন্তু গোটা ব্যাপারটাকে পাওয়ারের টার্মসে কনভার্ট করব। কেন করব? জাস্ট একটু বাদেই দেখতে পাবো। And similarly 1 kg is equal to আমরা লিখবো 10 to the power কত হবে এটা? 3, ma'am. 10 to the power 3. Very good, 10 to the power 3 গ্রাম। ওকে, তো আমরা কিন্তু এইভাবে পাওয়ারের টার্মসে এগুলোকে লিখব। আচ্ছা দেখা যাক কেন। এইবার আমরা যখন উল্টো কনভার্সনটা করছি, দ্যাট ইজ 1 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু হাউ মাচ মিটার? কত হবে? 0.01 meter. 100, very good. 1 by 100 মানে যতগুলো শূন্য থাকে পয়েন্টের পরে ততগুলো জিরো থাকে, তাই তো? 0.001 সরি কি লিখলাম? 0.01 মিটার। 10 to the power -2. এক্স্যাক্টলি। এবার দেখো আমরা এরকম ভাবে যদি লিখে রাখতাম তাহলে আমাদেরকে কিন্তু মনে রাখতে অসুবিধা হতো যে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার মানে পয়েন্টের পরে কতগুলো শূন্য বসা করে বাবা, অনেক প্রবলেম হয়। এবং ইন দ্য লং রান যখন আমরা বড় বড় ইউনিট সিস্টেমকে মানে যেখানে নাকি লেন্থ অ্যান্ড মাসের একটা বেশ বিরাট কম্বিনেশন আছে, সেটাকে যখন ওয়ান সিস্টেম অফ ইউনিট থেকে আরেকটা সিস্টেম অফ ইউনিটে নিয়ে যাব, তখন আমরা যদি এরকম পয়েন্টে এতগুলো শূন্য বসিয়ে এক লিখি বা একের পরে এতগুলো শূন্য বসাই, দ্যাট উইল বি ভেরি মাচ কমপ্লিকেটেড। রাদার দেন আমরা যদি পাওয়ারে লিখি ব্যাপারটা, দ্যাট শুড বি মাচ মোর ইজিয়ার। সেই কারণে আমরা কিন্তু এখন এই সমস্ত জিনিসগুলো আমরা যেগুলো জানি, এগুলো আমাদের জানা জিনিস, আমরা এইগুলোকে পাওয়ারের ফর্মে লিখি, so that we will get 10 to the power -2 meter, right? বোঝা গেছে এটা সবার? কি করে 10 to the power -2? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা 10 to the power -2 হলো, যারা বুঝতে পারোনি তাদের ক্ষেত্রে বলি যে -2টা এটা মনে রাখবে এইভাবে। আমরা তো জানি যে 1 সেন্টিমিটার মানে 0.01 মিটার, এটা তো জানি। কি করে জানি? না 1 কে 100 দিয়ে ভাগ করব, এটা ট্রিভিয়াল জিনিস, আমরা এর আগে অনেকবার করেছি। and that is 0.01 meter. এবার
সেটাকে 10 to the power -2 কি করে লিখবো যদি কারোর মনে আসে, দেন আই উইল সে দ্যাট এইখানে দেখবে তোমরা যে পয়েন্টের পরে কটা ডিজিট আছে। পয়েন্টের পরে যেহেতু দুটো ডিজিট আছে, that's why it should be 10 to the power -2. How many digits are there after the decimal point? যতগুলো ডিজিটস থাকবে পাওয়ারে মাইনাস সেই নাম্বারটা হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা উল্টো কনভার্সনটা করি, দ্যাট ইজ 1 গ্রাম ইজ ইকুয়ালস টু হাউ মাচ কেজি? 1000 kg 0.01 1 by 1000 তার মানে 0.001 kg, কেজি। 10 to the power -3 10 to the power -3. এইটাকে আমরা যদি আবার পাওয়ারের টার্মসে লিখি, then we will get that this is nothing but 10 to the power -3. এই পোর্শনটুকু সকলের ক্লিয়ার হয়েছে না হয়নি? যদি কারোর Yes, কোনো প্রবলেম থাকে yes ma'am টেল মি নাও। ক্লিয়ার? এই যে জিনিসগুলো আমি লিখলাম সেটা স্ক্রিনশট নিয়ে রাখো বা খাতায় কলমে পেন্সিলে মানে যাতে হোক লিখে রাখো, কারণ এই জিনিসটাই কিন্তু এরপরে আমাদের কাজে লাগবে এক্ষুনি। मैम, हेलो मैम, हेलो বলো। ম্যাম, ম্যাম বলছিলাম মিটারের ক্ষেত্রেও একই জিনিস হয়? মানে মিটারের জিনিস বলতে? ক্যালকুলেশন সেন্টিমিটার মিটারে যেরকম কেজিতে, আর যেটা ওটা ম্যাম মিটারে 1 মিলিলিটার ইকুয়ালস টু, ওইভাবে একই জিনিস হবে ম্যাম? ও লিটারের কথা বলছো? হ্যাঁ ম্যাম। লিটার মানে যাতে তরল হবে, তাই তো? লিটার। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। ডেসি, সেন্টি, মিলি, কিলো, হেক্টো, ডেকা এইগুলো মানেই হচ্ছে 10 টু দি পাওয়ারের ফরমেশন গুলো সেম থাকবে। ওকে ম্যাম। ওকে, আচ্ছা, এইবার আমরা তাহলে একটা এক্সাম্পল স্টাডি করি। Good afternoon, ma'am. গুড আফটারনুন। ওকে, আমরা যেটা করছিলাম, we are now taking an example. দেখো এক্সাম্পলটা কি বলেছে, convert 5 joule into arc। 5 জুলকে আর্গে পরিণত করো। আচ্ছা, জুলটা কিসের ইউনিট? Work. What is the unit of joule? Work done. Very good. And arc is also the unit of work done. তো তার মানে এক্ষেত্রে বলা হচ্ছে জুল থেকে আর্গে কনভার্ট করো, মানে জুল ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়ার্ক ডান and arg is the CGS unit of work. So 5 জুলকে আর্গে কনভার্ট করো মানে অ্যাকচুয়ালি এইখানে 5 দেয়া থাক কি 50 দেয়া থাক কি 5000 দেয়া থাক সেই পার্টটা ভুলে যাও। আমাদেরকে অ্যাকচুয়ালি কোশ্চেনটাকে কনসেন্ট্রেট করতে হবে কিসে না, we have to convert joule into arg। বোঝা গেল? আমরা যদি জুলকে আর্গে কিভাবে কনভার্ট করে সেইটা যদি করে ফেলতে পারি, তাহলে তার আগে 5 থাকলে 5 বসিয়ে দেবো, তার আগে 10 থাকলে 10 বসিয়ে দেবো, যে সংখ্যাটা থাকবে সেটা জাস্ট বসিয়ে দেবো, রাইট? So here our problem is, the concentration of our problem is nothing but how we can convert joule into arc। ঠিক আছে, তোমাদের কিন্তু উল্টোটাও দিতে পারে যে আর্ক কে জুলে কনভার্ট করো। আমি যে যে স্টেপ গুলো বলছি ঠিক সেই স্টেপ গুলো যদি তোমরা ফলো করো, I think there will be no problem at all। যেরকম এখনো অবধি তোমাদেরকে যা যা করিয়েছি, দ্যাট ইজ কনভার্সন অফ কি বলে তোমার একটা ডিরাইভড ইউনিটকে ফান্ডামেন্টাল ইউনিটের টার্মসে কনভার্ট করা, ডাইমেনশন গুলোকে কনভার্ট করা, বা কোনো ইকুয়েশন কিভাবে দেখবে ঠিক আছে কিনা, এগুলো যেমন প্রত্যেকটা স্টেপ ওয়াইজ ফলো করিয়েছি,
এবং তোমরা যারা যারা স্টেপ ওয়াইজ ফলো করে বাড়িতে হোমওয়ার্ক গুলো করেছো তারা প্রত্যেকে দেখেছো যে ইফ ইউ ফলো দ্য স্টেপস তখন কিন্তু তোমাদের মানে আর কিছু চিন্তাই করতে হবে না, জাস্ট টেকনিক্যালি স্টেপস গুলো ফলো করলে ইউ উইল গেট দ্য রেজাল্ট। The same is for this one as well. So our example is to convert 5 joule into how many of earth, how much amount of earth. এবারে দেখো আমরা কি লিখলাম, ফার্স্টেই লিখলাম as the number is dimensionless, so our problem is basically to convert joule into arc. তো আগে দেখি 1 জুলকে 1 আর্গে কি করে পরিণত করা যায়, তাহলেই আমরা 5 জুলকে 5 আর্গে পরিণত করতে পারবো, কিংবা আমাদের যদি 0.5 জুল দেয় সেটাকেও আর্গে পরিণত করতে পারবো। তো আমাদেরকে জানতে হবে একটা ইউনিটকে আরেকটা ইউনিটে কিভাবে কনভার্ট করা যায়, দ্যাট ইজ ওয়ান সিস্টেম অফ ইউনিটকে কিভাবে আরেকটা সিস্টেম অফ ইউনিটে কনভার্ট করা যায়। সো আমরা যেহেতু জানি যে জুল আর আর্গ এই দুটোই ওয়ার্ক ডানের ইউনিট, তাহলে আমরা at first কি করলাম, we are writing down the formula of work done. W is equals to F into S, force into displacement. এই দেখো আমি কিন্তু শুধু force into displacement অবধি লিখলাম, আমি কিন্তু আর ভাঙলাম না। কেন ভাঙলাম না, না তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে যে কোনো জিনিসেরই তুমি যখন কনভার্সন করছো ফোর্সটাকে তুমি স্ট্যান্ডার্ড ধরতে পারো, যে ফোর্সের ইউনিট ডাইমেনশন তোমরা জানো, এইখানটা থেকে তোমরা শুরু করতে পারো, নট নেসেসারিলি যে সবসময় তোমাকে এটা ভেঙে দেখাতে হবে। As I'm taking force as the standard, so আমি এটাকে আর ভাঙলাম না, just W is equals to F into S করে লিখলাম। That is the formula. Work done is equals to force into displacement. Okay, এইবারে দেখো আমরা কি করব, এবার আমরা ওয়ার্ক ডানের ডাইমেনশনটা বার করব। This is actually the application of principle of dimensional homogeneity. যেহেতু dimensional homogeneity একটা ডাইমেনশনের ব্যাপার থাকবে, that's why I am just finding out the dimension of work done. এখানেও কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন এবং রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনকে ইকুয়েট করা। সবসময় মনে রাখবে যে as this is the application of principle of dimensional homogeneity, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে there should be a equation এবং যার লেফট হ্যান্ড সাইডে কিছু এন্টিটি থাকবে, রাইট হ্যান্ড সাইডে কিছু এন্টিটি থাকবে, এবং তাদের ডাইমেনশন গুলোর দিকে আমাদেরকে ফোকাস করতে হবে, ডাইমেনশন গুলোকে ইকুয়াল করার একটা টেন্ডেন্সি থাকবে। এই কারণেই যখনই এরকম কোনো অ্যাপ্লিকেশন দেবে তখনই আমাদের ফার্স্টে খুঁজতে হবে যে where is the equation, next we have to find where is the dimension of the physical entities of the equation. তো আমরা ইকুয়েশন at first ফাইন্ড আউট করেছি W is equals to F dot S. Secondly আমাদের বার করতে হবে ডাইমেনশন অফ বোথ সাইডস অফ দ্য ইকুয়েশন। সেই কারণে আমরা কি করলাম, লেফট হ্যান্ড সাইডে দেখো রয়েছে ওয়ার্ক ডান, এন্ড অল নো দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক ডান। যারা জানো ডাইরেক্ট বসিয়ে দিতে পারো বা এরকম ভেঙেও লিখতে পারো যে এফ এস, এফ এর ডাইমেনশন আমরা এতদিনে আশা করি সবাই জেনে গেছি, ml t to the power -2. We had discussed it before the 4 classes and some remedial classes as well. তো আমরা জানি ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml t to the power -2. And we also know the dimension of s, s মানে এখানে হচ্ছে displacement. So we have write down the dimension of displacement and we have got the dimension of work done as ml square t to the power -2. এত অবধি কারোর অসুবিধা নেই আশা করি, এটা আমাদের জানা জিনিস এখন অবধি যা পড়েছি। No, ma'am. যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। ওকে, এরপরে আমরা যেটা করব, প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে আমরা আগে 1 জুলকে 1 আর্গে নিয়ে যাই, তারপরে দেখবো না হয় 5 কে কিভাবে নিয়ে যাওয়া যায়। এরকম যখনই কোনো কিছু দেবে এরপরে দেখবে তোমাদের অনেক কমপ্লিকেটেড জিনিসও হয়তো দেবে, যে 5 into 10 to the power -4 আর জুল তাকে আর্গে নিয়ে যাও, ওই সব 10 to the power দেখি ভয়টা পেয়ে গেলে এমন করবে না। মনে রাখবে প্রথমেই যে নাম্বারটা পাবে keep it aside, at first convert the units and then আরেকবার keep back. হ্যাঁ কোনটা আরেকবার একটু বলবেন।
এইটা আরেকবার একটু বলবেন ভালো। আচ্ছা, ধরো তোমাদের কোনো কমপ্লিকেটেড কিছু আরেকবার একটু বলুন না। নাম্বার দেওয়া রইলো। ধরো এরকম রইলো 5 × 10⁻²। প্রথমেই দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। 5 × 10⁻² জুলকে আগে পরিণত করো। ভাবলে এই যে আমি তো 5 কে করেছি, 5 × 10⁻² কে কি করে করবো? চিন্তার কোনো কারণ নেই। এটা তো বুঝতে পারছো যে 5 × 10⁻² গোটাটাই একটা নাম্বার। সো অলওয়েজ কিপ অ্যাসাইড দ্য নাম্বার, নাম্বার পার্টটাকে সরিয়ে রাখো। 5 × 10⁻² কে নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। যে কোনো ধরনের তোমার নিউমেরিক্যাল ব্যাপার থাকুক না কেন, সেই নিউমেরিক্যাল ব্যাপারটাকে সরিয়ে রেখে জাস্ট ট্রাই টু কনভার্ট ওয়ান ইউনিট টু আদার। ফার্স্টে মানে 1 ইউনিটকে আরেকটা ইউনিটে নিয়ে যাই, তারপরে তো নাম্বারটাকে গুণ করে দিলেই হয়ে যাবে। যেমন আমরা যখন ইউনিটের ক্ষেত্রে পড়েছিলাম, আমরা কি বলেছিলাম যে আমরা যদি 1 মিটার কতটা জানি, 5 মিটার জানাটা কোনো ব্যাপার না, জাস্ট তাকে মাল্টিপ্লাই ইট বাই 5। এটাও সেই রকম, আমরা যদি 1 জুলকে কত আগে কনভার্ট করা যায় সেটা জানি, তারপরে 5 জুলকে কনভার্ট করাটা কোনো ব্যাপার না, জাস্ট আই উইল মাল্টিপ্লাই ইট বাই 5। বোঝা গেছে যারা জিজ্ঞেস করছিলেন? ওকে, এবারে দেখা Yes, যাক ma'am. আমার নেক্সট স্টেপটা কি। তো তাহলে আমি যে কারণে বললাম যে 5টাকে এখন আমরা সরিয়ে রাখি। at first we try to convert 1 joule into arc। এবারে আমাদের যেহেতু জুল থেকে আর্গে কনভার্ট করতে হবে, এবার আমরা একদম ছোটবেলায় কি শিখেছি যে যাকে আমরা জানি না সেই অ্যামাউন্টটাকে আমরা n ধরি, তাই তো? So that Yes, ma'am. we don't know 1 joule is equals to how much amount of arc, we don't know it। আমাদের আর্গে কনভার্ট করতে হবে and we don't know the amount of arc। আমরা যেহেতু কত আর্গে কনভার্ট করতে হবে সেটা জানি না, সেই জন্য আমরা ধরে নিলাম আমরা 1 joule is equals to আমরা ধরে নিলাম n arc। unknown quantity আমরা ধরে নিয়েছি that is n। ঠিক আছে, so 1 joule is equals to n arc। তাহলে বুঝতেই পারছো আমাদের প্রবলেমটা এখন দাঁড়িয়ে গেল what is the value of n। এটা সবাই বুঝেছো? আমরা যদি ধরে নিই Yes, যে ma'am. I don't know how much amount Yes, of arc is 1, and we consider that, let us consider it as n joule। So our problem now becomes you have to find out the amount n। n টা কত সেটা বার করতে পারলে কিন্তু আমাদের প্রবলেম দাঁড়িয়ে যাবে। হয়ে গেল? তো তাহলে আমরা দেখা যাক n টাকে এবারে কি করে বাড়বো। ফলো দ্য নেক্সট স্টেপ। দেখো লেফট হ্যান্ড সাইডে রয়েছে জুল। জুল is the SI unit of work done। রাইট হ্যান্ড সাইডে রয়েছে আর্ক which is the CGS unit of work done। তাহলে দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে আমি কি লিখেছি, ওয়ার্ক ডানটাকে আমি ডাইমেনশনালি লিখেছি। আর কি করেছি, যেহেতু ওটা SI সিস্টেমের করেসপন্ডিং ডাইমেনশন, I have put a suffix SI here। দেখতে পাচ্ছ মার্কারটা, এই স্পটলাইটটা দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে জুলের জায়গায় আমি কি লিখলাম, জুল মানে হচ্ছে the unit of work done। ইউনিটটাকে আমি ডাইমেনশনে ফর্মুলেট করে লিখলাম। That's why we have get left hand side এও পাবো ml²t⁻², রাইট হ্যান্ড সাইডেও r এর জায়গায় পাবো nl²t⁻²। তাহলে দুটোকে ডিফারেন্সিয়েট করব কি করে, ডিফারেন্স করব কি করে দুটোকে? না, জুলটা যেহেতু SI ইউনিট, দ্যাটস ওয়াই আমি ml²t⁻² এর সাফিক্সে লিখেছি SI। আর্কটা যেহেতু CGS ইউনিট, দ্যাটস ওয়াই ml²t⁻² এর সাফিক্সে আমি লিখেছি CGS। 1 জুল, সেই কারণে এখানে 1টা তো লেখা না লেখা একই ব্যাপার। যেহেতু এখানে n আর্ক রয়েছে, দ্যাটস ওয়াই I have put n here। That's why our equation becomes ml²t⁻² suffix SI is equals to n times ml²t⁻² suffix CGS। এই লাইনটা বোঝা গেছে না যায়নি? Yes, ma'am. Yes, ma'am. Understood. Yes, ma'am. Yes, ma'am. ওকে, এইবারে আমি এর পাশে দেখো একটা স্টেটমেন্ট কোট করেছি, বাই দ্য প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি।
কেন না প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি বলেছে যে লেফট হ্যান্ড সাইডে যা ডাইমেনশন হবে রাইট হ্যান্ড সাইডেও তাই ডাইমেনশন হবে। দেখো এই লাইনটাতে সেটা কিন্তু ভায়োলেট করে। n is just a number which has no dimension. That's why আমরা এখানে লিখেছি লেফট হ্যান্ড সাইডে ওয়ার্কের ডাইমেনশন ইন SI system should be equal to n times right hand side ওয়ার্কের ডাইমেনশন in CGS system. Clear? ওকে, এরপর আমরা তাহলে নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপে আমরা কি করব বলো তো? এই CGS SI কমপ্লিকেটেড ভাবে তো লিখেছি, আমাদের আসল উদ্দেশ্য তো n কে বার করা, তাই তো? তাহলে আমরা কি করব? আমরা এটাও আবার দেখো ছোটবেলার বিদ্যে দিয়ে করছি। আমরা ছোটবেলায় শিখেছি ওটা পার্ট ডিভাইড করব। এক্স্যাক্টলি, আমরা ছোটবেলাতেই by শিখেছি SI যে যাকে জানি না তাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, বাকি আদার্স জিনিসগুলোকে আমরা রাইট হ্যান্ড সাইডে রাখবো। আমরা সেই সরল করতাম, কোনো কিছু ভ্যালু বার করতাম, তখন কি করতাম? আমরা যেটাকে জানি না, যেটাকে বার করতে চাই সেইটাকে রাখতাম লেফট হ্যান্ড সাইডে, আদার্স কোয়ান্টিটি সেগুলোকে সব রাখতাম রাইট হ্যান্ড সাইডে, রাইট? আমরা সেই জিনিসটাই এবার এখানে করব। দেখো বোঝা যাচ্ছে? এই লাইনটা বোঝা যাচ্ছে কিনা দেখো। m l square t to the power minus 2 SI is equal to ছিল n times m l square t to the power minus 2 CGS। তাহলে n equal to কি হবে? জাস্ট m l square t to the power minus 2 SI কে ডিভাইড করে দিতে হবে m l square t to the power minus 2 CGS। Is it clear to all of you? yes ma'am Yes, ma'am. সবার বুঝেছো কিনা? Yes ma'am. Yes ma'am. SI is equals to n times CGS ছিল, so n is equals to SI divided by CGS. Very easy. আচ্ছা, এই লাইনটা বুঝে গেলেই তোমাদের অর্ধেক কাজ হয়ে গেল। এরপর আমরা কি করব? দেখো এখানে মাস আছে, লেন্থ আছে, টাইম আছে। আবার SI CGS এও মাস আছে, লেন্থ আছে, টাইম আছে। আমরা এবার কি করব? আমরা মাস গুলোকে আলাদা করব, লেন্থ গুলোকে আলাদা করব, টাইম গুলোকে আলাদা করব। দেখো বোঝা গেছে? এই লাইনটার পরে জাস্ট এই লাইনটা বোঝা গেছে? This was the line. Yes, ma'am. এইখানে মাসটাকে আলাদা করেছি, that is mass of SI divided by mass of CGS into mass of length divided by length of SI divided by length of CGS, দেখো করেছি, into time of SI divided by time of CGS। হয়েছে? এইখানে একটা লেখা আমার ছিল, পাওয়ারটা কোথায় উড়ে গেল জানি না। এখানে লেন্থ অফ এসআই বাই লেন্থ অফ সিজিএস এর মাথায় স্কোয়ার থাকবে। স্কোয়ারটা কোথায় উড়ে গেল? হোয়াটএভার। ওকে, তোমরা একটু নিজেরা যখন লিখছো লিখে না। দ্যাট ইজ, আমি এখানে একটু যদি মার্কার দিয়ে ব্যাপারটাকে ঠিক করে দিই, দ্যাট শুড বি, এখানে একটা স্কোয়ার থাকবে, এখানে একটা স্কোয়ার থাকবে, and similarly এখানে একটা -2 থাকবে, এখানে একটা -2 থাকবে। ক্লিয়ার? এবারে সবার ক্লিয়ার? গুড। এখানে তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি কি করলাম। m l square t to the power -2 of SI divided by m l square t to the power -2 of CGS, এইটা ছিল। আমরা m গুলোকে আলাদা করলাম, l গুলোকে আলাদা করলাম, t গুলোকে আলাদা করলাম, and we get mass of SI divided by mass of CGS, যেহেতু m এর মাথায় পাওয়ারে 1 ছিল। তারপরে পেলাম লেন্থ অফ SI divided by length of CGS, কিন্তু দুজনেরই মাথায় স্কোয়ার আছে, that's why length of SI square divided by length of CGS square। তারপরে পেলাম টাইম অফ SI, টাইম অফ CGS, তো তাহলে সেটা লিখলাম টাইম অফ SI মাথায় রয়েছে -2 to the power -2 divided by time of CGS to the power of -2। সোজা, এত অবধি কারোর বুঝতে অসুবিধা নেই? We will now go to the no next। ma'am এইবারে তোমাদের একটু আগে যেটা আমি লিখে লিখে পড়ালাম আলাদা করে, যে কিলোগ্রাম টু গ্রাম বা গ্রাম টু কিলোগ্রাম, সেন্টিমিটার টু মিটার, মিটার টু সেন্টিমিটার, এই জিনিসগুলো একটুখানি বার করো। আমরা এবার কি করব? দেখো, মাস অফ এসআই মানে হচ্ছে এসআই সিস্টেমের করেসপন্ডিং মাসের যে ডাইমেনশন, and we will now write down the corresponding unit of it।
ইউনিট থেকে ডাইমেনশনে, ডাইমেনশন থেকে ইউনিটে আমরা কনভার্ট করতে খুবই ইজি, জানি, শিখে গেছি। জাস্ট ইউনিট গুলোর জায়গায় ডাইমেনশন বসিয়ে দিতে হয়, ডাইমেনশনের জায়গায় ইউনিট বসিয়ে দিতে হয়। এর আগেই দেখেছি আমরা সেই প্রসেসটা করলাম। সো এখানে মাস অফ এসআই সিস্টেমে যে মাসটা ছিল সেইখানে আমি কি বসালাম, দ্য ইউনিট অফ মাস অফ এসআই, দ্যাট ইজ কেজি। সিমিলারলি ইউনিট অফ মাস অফ সিজিএস কি হবে, গ্রাম। সো 1 কেজি ডিভাইডেড বাই 1 গ্রাম। এই ফার্স্টটা বোঝা গেছে, ফার্স্ট ওয়ান। Yes. Yes, ma'am. 1 কেজি ডিভাইডেড বাই 1 গ্রাম। কি বলেন আবার বলুন। ইয়েস ম্যাম। ওকে, দেখো এই যে যে লাস্ট লাইনটা লিখেছি তার আগের লাইনটাতে কি রয়েছে, মাস অফ এসআই ডিভাইডেড বাই মাস অফ সিজিএস, দিস আর দ্য ডাইমেনশনস। এবার ডাইমেনশন থেকে জাস্ট ইউনিটে কিভাবে লেখা যায় আমরা জানি তো, ডাইমেনশন যেখানে যেখানে পেয়েছি সেইখানে সেইখানে ইউনিট বসিয়ে দেবো, তাহলেই তো জিনিসটার ইউনিট পেয়ে যাবে। আমরা সেই জিনিসটা করেছি। ডাইমেনশন অফ এসআই এর জায়গায়, মাস অফ এসআই এর জায়গায় আমরা বসিয়েছি ইউনিট অফ মাস অফ এসআই। এখানে আমাদের কি ছিল, ডাইমেনশন অফ মাস অফ এসআই, আমরা সেখানে ইউনিট অফ মাস অফ এসআই বসিয়েছি। তো মাসের এসআই ইউনিট কি হয়, কিলোগ্রাম, দ্যাটস ওয়াই আই হ্যাভ পুট 1 কেজি। সিমিলারলি এইখানে ডাইমেনশন অফ মাস অফ সিজিএস, সেই জায়গায় আমি বসিয়েছি ইউনিট অফ মাস অফ সিজিএস। সিজিএস ইউনিটের মাস কি হয়, গ্রাম, দ্যাটস ওয়াই আই হ্যাভ পুট 1 গ্রাম। এবার ক্লিয়ার হচ্ছে সবার? Yes, sir. Yes, ma'am. ইয়েস ম্যাম। ওকে, এরপরে আমরা চলে যাই এইখানে, এই সব পাওয়ার গুলো কোথায় রয়ে গেল কে জানে। আচ্ছা, এরপরে আছে দেখো, সিমিলারলি আমরা ঠিক মাসের মতোই লেন্থটাকে করব। লেন্থে রয়েছে কি, লেন্থ, ডাইমেনশন অফ লেন্থ অফ এসআই তার স্কোয়ার। আমরা সেটাই করলাম, ডাইমেনশনের জায়গায় বসিয়ে দিলাম ইউনিট অফ লেন্থ অফ এসআই তার স্কোয়ার। সিমিলারলি আমরা ডিনোমিনেটরে কি বসালাম, unit of length of CGS, that is 1 centimeter. Clear হলো সবার? Is it clear to everybody? Yes, ma'am. Yes, ma'am. Clear. ইয়েস ম্যাম। Okay. তাহলে এখানে দেখো SI এর লেন্থ বসালাম 1 মিটার আর CGS এর লেন্থের জায়গায় বসালাম 1 সেন্টিমিটার। দুটোরই মাথায় স্কোয়ার আছে, আমি ধরে গোটাটাকে স্কোয়ার মেরে দিলাম। তারপরে কোথায় যাব, টাইমে। টাইমের আমরা জানি সিজিএস দুটো, এসআই দুটোরই হচ্ছে সেকেন্ড, দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন 1 সেকেন্ড বাই 1 সেকেন্ড। আর মাথায় -2 রয়েছে, -2 বসিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে, -2 পাওয়ারে। বোঝা গেছে এই লাইনটা? তাহলে সবার এই লাইনটা ক্লিয়ার হয়েছে আশা করি। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. It's clear. এরপর দেখো আমরা কনভার্সন গুলো কিভাবে করব। দেখো 1 কেজি ডিভাইডেড বাই 1 গ্রাম রয়েছে, ঠিক আছে। 1 কেজি মানে কত গ্রাম, আমরা ঠিক একটু আগে করেছি। 1 10 to কেজি the মানে power হচ্ছে 10 to 10 the to the power power 3। 3। গুড। তারপরে দেখো রয়েছে ইনটু 1 মিটার ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার। 1 মিটার মানে কত সেন্টিমিটার, 10 স্কোয়ার। 10 to the power 2 সেন্টিমিটার। আমরা সেইটা সাবস্টিটিউট করে দিয়েছি, ঠিক আছে। এন্ড অ্যাজ ইউজুয়াল এইখানে আমাদের পাওয়ার হবে 2। এত অবধি ক্লিয়ার? টাইমটা কোথায় গেল, টাইমটা তো কেটে গেছে, 1 সেকেন্ড কেটে গেছে, টাইমকে নিয়ে Yes, ma'am. চিন্তা নেই। ওকে, আচ্ছা। Yes, ma'am. এইবারে দেখো তাহলে পাওয়ার গুলো কি এলো, 10 to the power 3, কারণ গ্রামে গ্রামে কেটে যাবে, গ্রাম ইউনিটটা আর তলায় গ্রাম ইউনিট এটা কেটে যাবে, আর এখানে সেন্টিমিটার রয়েছে, এখানে সেন্টিমিটার রয়েছে, কেটে যাবে। and we will left with only the 10 to the powers। শুধু 10 to the power কত রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমাদের হাতে এখন থাকবে, ঠিক আছে। and what we get that
এখানেও একটু এডিট করতে হবে আমাকে, দ্যাট ইজ পেন কোথায় গেল, দিস শুড ম্যাম বি 10 টু দি পাওয়ার 9 হবে তো? না এটা 9 কেন 10 হবে না, স্কোয়ার আছে, ওটা তাহলে 10 টু দি পাওয়ার 4 হবে। 10 টু দি পাওয়ার 4 হবে, আর এখানে তার আগে 10 টু দি পাওয়ার 3 আছে, দুটো গুণ গুণ হ্যাঁ, 10 টু দি 3 পাওয়ার 7। আর 4 যোগ করলে হবে 10 টু দি পাওয়ার 7। গট ইট? ইয়েস ম্যাম। 9 হবে না, 7 হবে। বোঝা যাচ্ছে এবার কেন আমি 10 টু দি পাওয়ারের ফান্ডা লিখেছিলাম প্রথমেই? Yes, ma'am. গট ইট? তার কারণ তাহলে এই ক্যালকুলেশন গুলো খুব ইজি হয়ে যাবে। ওকে, সো তাহলে আমাদের যেটা ডেজায়ার্ড ছিল, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n, we have got the value of n as 10 to the power 7। ঠিক আছে, তাহলে আমরা Yes. এবারে চলে আসবো এই লাইনটাতে, ফার্স্ট লাইনটাতে, দ্যাট ইজ 1 জুল ইজ ইকুয়ালস টু কত ম্যাম আর্ক। 10 টু দি পাওয়ার 7টা হলো কি করে? 10 টু দি পাওয়ার 5 তো লেখা রয়েছে এখানে। আমি ওটা ma'am লিখে দিলাম যে 7 তাহলে ওভাররাইট করে 10 টু দি পাওয়ার 7 করে দিলাম, যে লেখা যাচ্ছে, লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে না? যদি দেখতে না পাওয়া যায় আমি তাহলে এটা দুইটাকে আপনি 4 লিখেছেন, দুইটাকে 4 করেছেন, 10 টু দি পাওয়ার 2টাকে 4 করেছেন। আচ্ছা, তাহলে আমি এটাকে আর একটু ভালো করে দিচ্ছি, এটার দিকে তাকাতে হবে না। 7 5 এর উপরে ওভাররাইট করেছি 7, যদি বোঝা না যায় 5টা কেটে 7 করে দিলাম, এবার বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, এবার বোঝা যাচ্ছে। তার মানে 10 টু দি পাওয়ার 3 গুণিত 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7। হ্যাঁ, বোঝা গেছে ম্যাডাম। গুণ করলে কি হবে, 3 আর 4 যোগ হয়ে যাবে 10 টু দি পাওয়ার 7 হবে। তাহলে আমরা এবারে, আমাদের দরকার ছিল n এর ভ্যালু বার করা, আমরা চলে গেলাম ম্যাম এই লাইনটাতে। রেডি ছিল ম্যাম, 10 আর 10 এ যখন গুণ করব, গুণ করলে তো মানে গুণের অক্ষরটা তো 100 বেরোতো। বুঝলাম না। টু দি পাওয়ার 10 থাকলে আর ওটা 10 এ যে ওভাবে গুণ গুণ করলে হয় না, 100 পাওয়ার গুলো যোগ হয়ে যায়। টু দি পাওয়ার থাকলে ওভাবে গুণ হয় না, পাওয়ার গুলো যোগ হয়ে যায়, আর 10 টু দি পাওয়ারটা 10 টু দি পাওয়ারই থেকে যায়। ও 10 আর 10 তো এখানে নেই, Even if you এখানে তো 10 multiply it, স্কয়ার হচ্ছে, then you 10 get the same স্কয়ার answer. আসলে ম্যাডাম ও বলতে চাইছে যে, আসলে ম্যাডাম ও বলতে চাইছে যে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4, ওটা 10 ইন্টু 10 গুণ করবে আর 3 আর 4 যোগ করবে, ওইভাবে বলতে না না চেয়েছিল। না না না, ওইভাবে হয় না, ওইভাবে হয় না। পাওয়ারস আর অলওয়েজ অ্যাডেড, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 3 হ্যাঁ ইনটু 10 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কত হবে, ঠিক আছে? মানে 10 টু ম্যাম দি পাওয়ার, কমন নিয়ে নিতে হবে, কমন নিয়ে ওদের দুজনকে যোগ করে দিতে হবে, ওদের পাওয়ার হ্যাঁ দুটোকে একদম একদম তিনটাকে একদম। কমন নিয়ে এর আগে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে আমরা যেরকম করেছিলাম মনে আছে, যখন আমরা ডাইমেনশন করেছিলাম এল স্কোয়ার ইন্টু এল, আমরা কি করতাম, এল টু দি পাওয়ার 3 করতাম, তখন কি এল প্লাস এল করে পাওয়ার দুটোকে গুণ করতাম, তা তো করতাম না, পাওয়ার দুটোকে যোগ করতাম, তা করতাম না, মনে পড়ছে? এল টু দি পাওয়ার 2 ইন্টু Yes, এল আমরা কি করতাম, এলটা এল এর মতো থাকলো, পাওয়ার গুলোকে যোগ করে দিতাম। এখানেও একই জিনিস, 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মানে 10টা অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। ওকে ওকে ম্যাম। আচ্ছা, তো তাহলে এবার আমরা ফিরে যাব আমরা যে লাইনটা থেকে শুরু করেছিলাম সেই লাইনটাতে, দ্যাট ইজ 1 জুল ইজ ইকুয়ালস টু n আর। তাহলে এবার 1 জুল ইজ ইকুয়ালস টু n এর জায়গায় আমরা কি লিখব, 10 টু দি পাওয়ার 10 to 7। the power 7. অ্যাকচুয়ালি আমি এই প্রবলেমটা করেছিলাম ফোর্স এর জন্য, সেই কারণে ফোর্স এর ডেরিভেশন গুলো করা আছে, 10 টু দি পাওয়ার 5 হয়ে গেছে, বাট এবার আমি ঠিক করে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, তো তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে কি, যে 1 জুল ইজ ইকুয়ালস টু তাহলে কত আর্ক। 1 জুল ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে আমরা 10 টু দি পাওয়ার 5 এর জায়গায় এখানে একটু কারেকশন থাকবে, আমরা করে দেবো 10 টু দি পাওয়ার 7 আর্ক। কেন, বুঝতে পেরেছো? 1 জুল ইজ ইকুয়ালস টু n আর্ক লিখেছিলাম, n এর জায়গায় বসিয়ে দেবো n এর ভ্যালুটা, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 7। গট ইট? তাহলে আমরা দেখো এবারে 1 জুল ইজ ইকুয়ালস টু যদি 10 টু দি পাওয়ার 7 আর্ক জানি, তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে 5 জুল কত, কি করব, জাস্ট 5 দিয়ে গুণ করে দেবো, Multiplied by 5. একদম। এবার তোমাদেরকে যেটা বলছিলাম, যে যদি ধরো 5 না থেকে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 2 থাকতো, তাহলে কি করতে, 10 টু দি পাওয়ার 5 7 into 10 to the power 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হয়ে যেত ম্যাডাম ওটা।
ভেরি গুড, 10 টু দি পাওয়ার 9 হয়ে যেত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 9 8 হয়ে যেত। বোঝা গেছে? হুম। তাহলে যখন হ্যাঁ। এরকম নাম্বার ব্যাপারটা থাকবে, এই নাম্বার ব্যাপারটাকে কিন্তু কনভার্সনে ক্যারি করে নিয়ে যাবে না, নাম্বারটাকে সরিয়ে রেখে Okay. কনভার্সনটা করে নিয়ে নাম্বারটাকে পুট করবে। যদি নাম্বারটাকে পুরো ক্যারি করে নিয়ে যাও, মাঝখানে দেখবে পুরো ঘেটে গেছে এবং এগুলো জাস্ট মানে কি বলবো, জিনিসটাই আসবে না, অনেক প্রবলেম Okay, হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এইরকম আমরা আরো কিছু তোমাদের বইতেও দেখবে কিছু আছে, বা আমরা এমনিও আরো কিছু হাতে কলমে করতে পারি। তোমরা একটু এই প্রসেস গুলো স্টেপ বাই স্টেপ ফলো করে একটু ট্রাই করো, আরো দুটো তিনটে প্রবলেম নিজেদের মতো ট্রাই করো, তারপরে আমরা মানে যদি কিছু প্রবলেম হয় বা আরো কিছু, আমরা সেগুলো তাহলে টিউটোরিয়াল ক্লাসে আলাদা করে ডিসকাস করবো। বোঝা গেছে তো প্রত্যেকটা স্টেপ? কারোর কোনো জায়গায় প্রবলেম নেই? নো ম্যাম। ওকে, ম্যাম এই ফ্লো স্টেপটা কিভাবে এসেছিল যদি একটু বলেন, ওই যে অলসো W ইকুয়াল টু F ইন্টু S। বুঝলাম না, বলো। W ইজ ইকুয়াল টু F ইন্টু S, হ্যাঁ ওটা কি করবো? হ্যাঁ ওই স্টেপটা। W is equals to F into S কি করে হলো ফর্মুলা? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওটা ওই কার্যের যে সূত্রটা সেটাই ওটা ইনপুট করেছেন। কার্যের সূত্র, হ্যাঁ হ্যাঁ একদম কার্যের সূত্র। তোমাদেরকে বলেছি না, ইউনিট ডাইমেনশন মানেই একখানাই এখানে তোমাদের মানে সো কল কি বলবো, একটু মানে ট্যাক্সেশনের ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ফর্মুলা গুলো মনে রাখতে হবে, নাথিং এলস। ওকে ওকে ফর্মুলা গুলো যদি মনে থাকে, আর বাকি জিনিসগুলো তো দেখছো, জাস্ট ইউ শুড ফলো দ্য স্টেপস টেকনিক্যালি এন্ড ইউ উইল গেট দ্য রেজাল্ট। টেকনিক্যালি স্টেপ গুলো ফলো করলে তোমরা রেজাল্ট পাবে। ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, ওকে। এইবারে আমরা তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে এই কি বলে তোমার অ্যাপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটির আর একখানা যে অ্যাপ্লিকেশন বাকি রইল, সেই অ্যাপ্লিকেশনটার দিকে একটু কনসেন্ট্রেট করি। ঠিক আছে, এই জিনিসটা তো মোটামুটি তোমরা বুঝে গেছো, স্টেপ বাই স্টেপ করা কিভাবে করবে। এই প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি তোমরা প্রিসাইজলি করতে পারো, আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা হবে। এইবারে জাস্ট তোমরা বইতে যে প্রবলেমস গুলো আছে, বা তোমরা আরো যদি নেট থেকে কোনো জায়গা থেকে প্রবলেমস পাও, সেগুলো আলোচনা করো, তারপরে উই উইল ডিসকাস কারোর কোনো প্রবলেম হলে। ওকে, লেট মি নাও গো টু দ্য, দাঁড়াও এক সেকেন্ড, এগুলোকে ক্লিয়ার করতে হবে। ওকে, the third application, that is describing the difference among various physical quantities. মানে সোজা বাংলায় আমরা কি করে ফিজিক্সের সূত্র বলতে আমরা চলতি ভাষায় যা বুঝি, সেই ফিজিক্সের সূত্রগুলো আমরা কি করে বার করব with the help of the principle of dimensional homogeneity। দেখা যাক, আবার আমরা একটা এক্সাম্পল নিয়েই করি, ঠিক আছে? Let me take this example. কি লেখা আছে দেখো, the time period of a pendulum capital T depends on the effective length of it small l, effective length টা আমরা small l দিয়ে ডিনোট করেছি, and the gravitational acceleration small g, অভিকর্ষজ ত্বরণ, যেটাকে নাকি আমরা ছোট হাতের g দিয়ে লিখেছি। Establish the relation among t, l and g. কি বলেছে বুঝতে পেরেছো? পেন্ডুলামের টাইম পিরিয়ডের এক্সপ্রেশনটাকে ডিরাইভ করতে হবে, যেখানে নাকি আমরা টাইম পিরিয়ডটাকে ডিনোট করব ক্যাপিটাল টি দিয়ে, আর আমাদের কন্ডিশন দেওয়া আছে কি না, এই টাইম পিরিয়ডটা দুটো এন্টিটির উপর ডিপেন্ড করে। কি কি দুটো এন্টিটি? একটা হচ্ছে এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম,
that is small l. পেন্ডুলাম মোটামুটি অনেকেই দেখেছো বা ইমাজিন করে নিতে পারো যে একটা পয়েন্ট থেকে একটা দড়ি ঝুলছে এবং সেখানে তার তলে একটা বব রয়েছে। তো ওই যে পয়েন্ট থেকে ববের সেন্টার অফ মাস অব্দি ওটাকে বলা হয় পেন্ডুলামের এফেক্টিভ লেন্থ। তো বলছে এই টাইম পিরিয়ডটা ডিপেন্ড করে ওই এফেক্টিভ লেন্থের উপর এবং যে জায়গায় তুমি টাইম পিরিয়ডটা মেজার করছো সেই জায়গার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের উপর। ঠিক আছে, and that is written in small g. তো আমাকে কন্ডিশন দিয়ে দিয়েছে এইটা যে ক্যাপিটাল টি এল আর জি এর উপর ডিপেন্ড করে। এস্টাবলিশ দ্য রিলেশন অফ ক্যাপিটাল টি, দ্যাট ইজ টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের রিলেশনটা, টাইম পিরিয়ডের এল আর জি এর সাথে রিলেশনটা কি হবে বার করো। প্রবলেমটা ক্লিয়ার সবার কাছে আশা করি। এইরকমই তোমাদেরকে প্রবলেম দিয়ে দেবে যে এই জিনিসটা এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, তাহলে মাদার জিনিসটাকে বার করো। How we will solve it? This is the first step. এখানেও কিন্তু প্রত্যেকটা স্টেপ টেকনিক্যালি ফলো করো। বলেছে কি পেন্ডুলামের টাইম পিরিয়ডের এক্সপ্রেশনটা বার করতে হবে। যার এক্সপ্রেশন বার করতে হবে we will keep it on the left hand side. যার উপর ডিপেন্ডেন্ট তাদেরকে আমরা রাখবো রাইট হ্যান্ড সাইডে। তো বলেছে টাইম পিরিয়ড ডিপেন্ড করে এর আর এর উপরে, তাহলে যে ডিপেন্ড করে দ্যাট ইজ যার এক্সপ্রেশন বার করতে হবে we have to keep it on the left hand side এবং সেই এন্টিটিটা যার যার উপর ডিপেন্ড করবে we have to put those entities on the right hand side. সেই কারণে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে রেখেছি টাইম পিরিয়ড দ্যাট ইজ ক্যাপিটাল টি, রাইট হ্যান্ড সাইডে রেখেছি স্মল এল and g, that is length of the effective length of the pendulum and the gravitational acceleration. এবারে দেখো এদের মাথায় একটা করে পাওয়ার বসিয়ে দিয়েছি, স্মল a আর স্মল b, দিয়ে লিখেছি where a and b are constants, মানে যার যার উপর ডিপেন্ডেন্ট তাদেরকে রাইট হ্যান্ড সাইডে রেখেছি with some powers. পাওয়ারের নামগুলো দিয়েছি a আর b, where a and b are constants. তো আমাদের ফার্স্ট রাইট আপটা হবে এইরকম, ঠিক আছে? যাকে বার করতে হবে তাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, সে যার যার উপর ডিপেন্ডেন্ট তাদেরকে রাইট হ্যান্ড সাইডে রাখবো, যার যার উপর ডিপেন্ডেন্ট তাদের উপর কিভাবে ডিপেন্ডেন্ট সেটা আমাদের কিন্তু বলে দেওয়া নেই, আমাদের শুধু বলে দিয়েছে যে টি ইজ ডিপেন্ডেন্ট অন এল এন্ড জি, তাদের উপরে স্কোয়ারের ভাবে ডিপেন্ডেন্ট না স্কোয়ার রুটে ডিপেন্ডেন্ট নাকি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, কিচ্ছু কিন্তু বলে দেয়া নেই। যেহেতু কিছু বলে দেয়া নেই সেই জন্য আমরা ধরে নিয়েছি যে ওরা মানে টি ইজ ডিপেন্ডেন্ট অন এল এন্ড জি উইথ দ্য পাওয়ার্স এ এন্ড বি, যেহেতু আমাকে পাওয়ার গুলো বলে দেয়নি। তাহলে এখানেও বুঝতে পারছো যে আমাকে পাওয়ার গুলো বলে দেয়নি বলে আমরা সেগুলো ধরে নিয়েছি এ আর বি, ঠিক যেমন আমরা এর আগে আমাদেরকে কত আর বলে দেয়নি বলে আমরা ধরে নিয়েছিলাম এন, ঠিক আছে? তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার বলে দেয়নি, আমরা ধরে নিয়েছি এ এন্ড বি। সো নাও আওয়ার ফোকাস ইজ অন উই হ্যাভ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ এন্ড বি। এটা বোঝা গেছে কি বললাম? Yes, ma'am. বলে দিয়েছে টি ডিপেন্ড করছে এল আর জি এর উপর, কত অর্ডারে ডিপেন্ড করছে কিছু বলেনি, কত পাওয়ারে ডিপেন্ড করছে কিছু বলেনি। তো আমরা আমাদের ইমাজিনেশন অনুসারে ধরে নিলাম যে এল এর সাথে রিলেটেড উইথ দ্য পাওয়ার অফ এল টু দি পাওয়ার এ এন্ড জি এর সাথে রিলেটেড উইথ দ্য পাওয়ার অফ জি টু দি পাওয়ার বি। তাহলে এ আর বি তাদেরকে আমরা ধরে নিয়েছি, আর আমরা ছোটবেলা থেকেই অঙ্ক করতে গিয়ে জানি যে যাদেরকে ধরে নিতে হয় তাদেরকে ফাইন্ড আউট করতে হয়। তো তাহলে আমরা এ আর বি কে ধরে নিয়েছি যে এই পাওয়ারে ডিপেন্ড করছে। সো উই হ্যাভ টু নাও ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ এন্ড বি। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি এই লাইনটা? Yes, ma'am. Clear. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, যার যেখানে প্রবলেম হবে সে আমাকে সঙ্গে সঙ্গে থামিয়ে পড়বে। এইবারে দেখো মজার ব্যাপার হচ্ছে যে আমরা কি এখানে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি লাগাতে পারবো এই জিনিসটার উপরে?
ভালো করে দেখে আমাকে বলো। ম্যাম ম্যাম বলছি যে মাঝের সাইনটা কিসের? মাঝের সাইনটা হচ্ছে প্রপোর্শনালিটি সাইন। T is dependent on L and G, আমরা লিখেছি T is proportional to L to the power A G to the power B। ম্যাম কিন্তু আমরা তো জানি না যে ইনভার্সলি না ডিরেক্টলি প্রপোর্শনাল। সেটা জানি না বলেই পাওয়ারে দিয়েছি টু দি পাওয়ার A টু দি পাওয়ার B। ওইটাই বললাম না যে আমরা পাওয়ারটা জানি না বলে we have to now find out the powers। আমরা জানি না সেই কারণে আমরা A বা B দিয়ে দিয়েছি। এরপরে দেখি না কিভাবে প্রপোর্শনাল, সেটা তো আমার পাওয়ারটা ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে। ওকে ম্যাম। তো আমার যে কোশ্চেন, এবারে আমাকে বলো এই জিনিসটা থেকে এই জিনিসটার উপরে কি আমরা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি লাগাতে পারি? একটু ভেবে বলো। ম্যাম এটা তো ইনকারেক্ট হবে ডাইমেনশনালি। না, ডাইমেনশনালি ইনকারেক্ট হবে কি কারেক্ট হবে সে তো ডাইমেনশন বার করলে তবে জানা যাবে। আমার প্রশ্নটা হচ্ছে যে শুধু এইটার উপরে আমরা কি প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি লাগাতে পারি না লাগাতে পারি না? প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি কিসের উপর অ্যাপ্লিকেবল হয়? কিসের উপর অ্যাপ্লিকেবল হয়? Yes, ma'am. কোন We জিনিসের can উপর? apply. Like length will be m. না, we can apply মানে in which respect? আমাদের প্রথমে জানতে হবে যে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি কিসের উপরে আমরা অ্যাপ্লাই করি, কোন জিনিসটার উপরে অ্যাপ্লাই করি। আমি আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসেও তো ডাইমেনশনাল হোমোজেনিটি আমরা অ্যাপ্লাই করি কিসের উপর? অন আ ইকুয়েশন। Equation. Yes ma'am, yes ma'am, equation. No ma'am, no. এইটা দেওয়া হয়েছে No, ma'am, is it a it is- equation? No, ma'am. দেখেছো তাহলে কত ছোট জিনিস, কিন্তু ইউ হ্যাভ টু মাইনুটলি অবজার্ভ ইট। হ্যাঁ বলো, কে বলছিলে কি? ম্যাম এক একটা টার্মের উপরে। টার্মের উপরে কি আমরা যখন ডাইমেনশন কি আছে না আছে সেগুলো তো আমরা বার করবো, সেগুলো পরের কথা। অ্যাট ফার্স্ট আমাদের কিন্তু যেটা মনে রাখতে হবে যে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি ইজ অ্যাপ্লিকেবল অন ইকুয়েশনস অনলি। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট আমাদের যে জিনিসটা অন হ্যান্ড আছে সেটা কি আদৌ ইকুয়েশন না ইকুয়েশন নয়। সেটা দেখো, সেটা কিন্তু এখনো ইকুয়েশন হয়নি, প্রপোর্শনাল হয়ে আছে, তাই তো? সো অ্যাট ফার্স্ট আমাদের প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে? উই হ্যাভ টু মেক দিস ইনইকুয়েশন অ্যাজ অ্যান ইকুয়েশন। আমার ইকুয়েশন দেয়া Yes, নেই, ma'am. সেটাকে ইকুয়েশন বানাতে হবে আগে, so that we get this। বোঝা গেছে? প্রপোর্শনালিটি রয়েছে। Yes দেখো ma'am, একটা ছোট proportional তুলতে গেলে এদের একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা যখন প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি স্টেটমেন্ট বলি তখন আমরা জাস্ট এমনি ক্যাজুয়ালি বলে যাই একটা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড একটা, আমরা কিন্তু যখনই ওটা দেখতে যাই আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা আগে কনসিডার করে নিই। কারণ আমাদের ম্যাম ওই primary মাঝের information- চিহ্নটা কি সমানুপাতিক চিহ্ন? হ্যাঁ, সমানুপাতিক। তো প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটির প্রথম কন্ডিশনই হচ্ছে কিন্তু ইট শুড বি অ্যান ইকুয়েশন, যেটা নাকি আমরা স্টেটমেন্টটা বলার সময় হয়তো অতটা খেয়াল করি। তো আমরা যেহেতু এখানে যে এন্টিটিটা লিখেছিলাম দ্যাট ওয়াজ নট অ্যান ইকুয়েশন, সো উই হ্যাভ টু মেক ইট অ্যান ইকুয়েশন। সেই কারণে আমরা লিখলাম t is equals to k into l to the power a g to the power b। কে করতে গেল আমরা জানি প্রপোর্শনাল সাইন থাকলে সেটা যখন ইকুয়েশন হয় there arise a proportionality constant, so here k is the proportionality constant। এই লাইনটা ক্লিয়ার সবার? Yes, ma'am. Yes, ma'am. ওকে, Yes, ma'am. এইবার এটা দাঁড়িয়ে গেছে একটা কিন্তু ইকুয়েশন। এইটার কিন্তু এখন একটা সুন্দর ইকুয়েশন t is equals to k l to the power a g to the power b। আমরা এবার এই ইকুয়েশনটার উপরে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি লাগাবো। তাহলে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি লাগাবো
মানে কি বলেছে, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি বলেছে লেফট হ্যান্ড সাইডে যে যে এন্টিটি থাকবে তাদের যা ডাইমেনশন হবে, রাইট হ্যান্ড সাইডে যা যা এন্টিটি থাকবে তার ডাইমেনশনও সেম হবে। তো দেখা যাক লেফট হ্যান্ড সাইডে যে এন্টিটিটা রয়েছে তার ডাইমেনশন কি হয়, নাথিং বাট টি, তাই তো? লেফট হ্যান্ড সাইডে যে এন্টিটিটা রয়েছে সেটা কি, অনলি টি। টি মানে টাইম পিরিয়ড, এন্ড টাইম পিরিয়ড ইজ নাথিং বাট টাইম, দ্যাটস ওয়াই টাইম পিরিয়ডের ডাইমেনশন হবে টি। রাইট হ্যান্ড সাইডে কারা রয়েছে, ফার্স্টে রয়েছে কে, বাট কে ইজ দ্য নাম্বার কনস্ট্যান্ট, তাহলে কে এর কোনো ডাইমেনশন থাকবে না। আচ্ছা, সেকেন্ডে কে রয়েছে এল টু দি পাওয়ার এ। এল মানে কি বললাম, এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থ কি আরেকজন আমাকে আরেকবার জিজ্ঞেস করলো, তাকে বলে দিচ্ছি। পেন্ডুলাম যখন দোলে তখন একটা পয়েন্টের অ্যাবাউট দোলে, তো সেই পয়েন্টটা থেকে শুরু করে পেন্ডুলামের ববের সেন্টার অফ গ্র্যাভিটি অবধি যে লেন্থটা, সেটা হচ্ছে পেন্ডুলামের এফেক্টিভ লেন্থ। তো তাহলে আমাদের সেকেন্ড পার্টটা রয়েছে এফেক্টিভ লেন্থ টু দি পাওয়ার অফ এ। এফেক্টিভ লেন্থের ডাইমেনশন কি হবে তাহলে, নাথিং বাট দ্য ডাইমেনশন অফ এল লেন্থ। তাহলে আমি লিখলাম ডাইমেনশন অফ এল টু দি পাওয়ার অফ এ। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে জি টু দি পাওয়ার বি। হোয়াট ইজ জি? জি ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এটা ডাইমেনশন আমরা বার করেছিলাম। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নামটা যাই হোক না কেন, আদতে ব্যাপারটা Acceleration হচ্ছে জাস্ট ভেরি গুড। যেহেতু অ্যাক্সিলারেশন, কাজেই তার ডাইমেনশন হবে দ্য ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন। তাহলে কি পেলাম, এল টি টু দি পাওয়ার -2। আমরা জানি ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন, এতদিনে এই ব্যাপারটাতে এক্সপার্ট হয়ে গেছি। আচ্ছা, সেটার পাওয়ার কত রয়েছে, বি। তাহলে আমি লিখলাম এই পুরোটা টু দি পাওয়ার অফ বি। এই লাইনটা প্রত্যেকের ক্লিয়ার হলো? Yes, ma'am. ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, ma'am. ইয়েস ম্যাম। ভেরি গুড। এবারে আমরা তাহলে পরের লাইনটাতে যাই। তাহলে লেফট হ্যান্ড সাইডটাতে তো কিছু সিম্পলিফিকেশন দরকার নেই, কিন্তু রাইট হ্যান্ড সাইডে দেখো একটা এল টু দি পাওয়ার এ রয়েছে আর একটা এল টু দি পাওয়ার বি রয়েছে। দুটো মাল্টিপ্লাই করলে কি হবে, এল টু দি পাওয়ার এ প্লাস বি। আমি বলেছি গুণ করলে পাওয়ারটা অ্যাড হয়, তো এল টু দি পাওয়ার এ ইন্টু এল টু দি পাওয়ার বি, দ্যাট ইজ এল টু দি পাওয়ার এ প্লাস বি। তারপরে রয়েছে টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার অফ বি। তাহলে কি দাঁড়ালো, টি টু দি পাওয়ার অফ -2b। ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার সবার? আচ্ছা, এইবার দেখো লেফট হ্যান্ড সাইডে কিন্তু এল টু দি পাওয়ার কিছু নেই, দ্যাট ইজ উই ক্যান নাও টেক এল টু দি পাওয়ার 0 লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে এল টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, লেফট হ্যান্ড সাইডে এল এর বক্তব্য কিছু নেই, তাই তো? সো উই গেট এল টু দি পাওয়ার 0। রাইট হ্যান্ড সাইডে রয়েছে এল টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। জাস্ট পাওয়ার গুলোকে ইকুয়েট করে দেবো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে। বোঝা গেল? লেফট হ্যান্ড সাইডে শুধু রয়েছে টি মানে টি টু দি পাওয়ার 1, রাইট হ্যান্ড সাইডে রয়েছে টি টু দি পাওয়ার -2b। পাওয়ার ইকুয়েট করলে কি হবে, -2b ইজ ইকুয়াল টু 1। এইটা ক্লিয়ার হলো সবার? ম্যাম আরেকবার বলবেন? লেফট হ্যান্ড সাইডে লেন্থ বলে কিছু ছিল না, সো দ্যাট উই ক্যান টেক লেন্থ টু দি পাওয়ার 0, কিছু নেই মানে টু দি পাওয়ার 0। আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে এল টু দি পাওয়ার এ প্লাস বি। তাহলে লেফট হ্যান্ড সাইডে এল এর পাওয়ার আর রাইট হ্যান্ড সাইডে এল এর পাওয়ার ইকুয়েট করলে কি হবে, এ প্লাস বি ইকুয়াল টু 0। বোঝা গেছে? সিমিলারলি টাইমের পাওয়ার লেফট হ্যান্ড সাইডে ছিল 1, রাইট হ্যান্ড সাইডে ছিল -2b। দুটোকে ইকুয়েট করলে আমি পাবো -2b ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? ইজ ইট Yes, ক্লিয়ার ma'am. টু এভরিবডি? Yes, ma'am. এবারে দেখো একদম সেই ছোটবেলার ইকুয়েশন a প্লাস b ইজ ইকুয়াল টু 0 -2b ইজ ইকুয়াল টু 1। দুটোকে যদি আমরা সিম্পলিফাই করি we will get a to the power half b to the power -half। যেই আমরা a to the power half b to the power -half পেয়ে গেলাম, we will go back to this equation, that is t is equals to k into l to the power a g to the power b।
l টু দি পাওয়ার a ছিল, g টু দি পাওয়ার b ছিল, a এর জায়গায় হাফ বসাবো, b এর জায়গায় মাইনাস হাফ বসাবো। বোঝা গেল? a আর b এর ভ্যালু দুটো জানতাম না, a আর b এর ভ্যালু দুটো এই দুটো ইকুয়েশনকে সলভ করে পেয়েছি। এবার তাহলে আমাদের যে ডেজায়ার্ড ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমরা a আর b এর ভ্যালুটা বসিয়ে দিলাম, a টু দি পাওয়ার হাফ আর b টু দি পাওয়ার মাইনাস হাফ, and the equation becomes like this. বোঝা গেল? আমরা আগের দিন যখন টাইম পিরিয়ডের ডাইমেনশন করিয়েছিলাম মনে আছে? বলেছিলাম মাইনাস পাওয়ারে হাফ থাকা মানে আসলে রুট থাকা। Yes, ma'am. তাহলে a টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট ওভার অফ l, দেখেছো রুট ওভার অফ l। আর g টু দি পাওয়ার মাইনাস হাফ মানে রুট ওভার অফ g, কিন্তু g টা থাকবে নিচে ডিনোমিনেটরে। আমরা জানি মাইনাস মানেই ব্যাপারটা ডিনোমিনেটরে রয়েছে, রাইট? তাহলে এই ইকুয়েশনটা এইভাবে লেখা হলো, বোঝা গেল? k টু দি পাওয়ার a, g টু দি পাওয়ার b, a টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার অফ l বসিয়ে দিয়েছি, g টু দি পাওয়ার মাইনাস হাফ মানে g টু দি পাওয়ার মানে রুট ওভার g, কিন্তু g টা থাকবে নিচে বসিয়ে দিয়েছি। দেখেছো রুট ওভার অফ l বাই g। ক্লিয়ার? এইবার একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সোর্স থেকে দেখি যে k is equals to 2 pi রেজাল্টটা পাই, and we get the relation as t is equals to 2 pi root over of l by g। ঠিক আছে, এইখানে 2 pi ব্যাপারটা তুমি যদি লেখো যে মানে যদি মুখস্থ থাকে কারণ, দেন লিখবে যে from other source we found k is equals to 2 pi and the result becomes t is equals to 2 pi root over of l by g। যদি মুখস্থ না থাকে, and if you leave the equation in this stage, that is t is equals to k times root over of l by g, you will get full marks। বোঝা গেল? যেহেতু এখানে 2 pi বার করার কোনো সোর্স তোমাদের জানা নেই, তোমরা যদি 2 pi এর মানে ফান্ডাটা লেখো যে আমরা জানি k is equals to 2 pi, so that we get this type of equation, এটা লিখলেও তুমি ফুল মার্কস পাবে, এটা না লিখলেও ফুল মার্কস পাবে। যদি কেউ এত অবধি ইকুয়েশনটা করে ছেড়ে দেয়, সেও কিন্তু ফুল মার্কসই পাবে, এত অবধি করে যদি ছেড়ে। গট ইট? Yes, ma'am. সবার ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? ইয়েস ম্যাম। এইবার স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে, কিছু ফর্মুলা তোমাদের দিতে আছে সেগুলো দেখবে, কিছু নিজেরা হাতে কলমে করার চেষ্টা করবে, এন্ড যদি কিছু প্রবলেম থাকে উইল ডিসকাস ইট। কি অবস্থা? So I am now ending my class here. ঠিক আছে, চলো। থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am. Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am.